আমার নাম মালতী রানী দাস। ঠিকই শুনেছেন, একটু আগে যে চিৎকারটা শুনলেন সেটি মেহজাবিনের চিৎকার। প্রিয় মালতী সিনেমার ট্রেলারের একটু অংশ আপনাকে দেখালাম। এই চিৎকার দিয়ে একটা মেহজাবিনের মজার গল্প আছে, এই গল্প দিয়ে ট্রেলারের রিভিউটা দিব। মেহজাবিন একবার এক ডাবিং দেওয়ার জন্য একটা কাণ্ড করে বসালো। কাণ্ডটা কি? আমরা যখন নাটকে শুটিং করি তখন মাঝে মধ্যে দুই একটা সাউন্ড আসে না, রেকর্ড হয় না, অন্য একটা সাউন্ড বাড়ি খায়। ওই সাউন্ডটার জন্য ডাবিং দরকার হয় বা ভয়েস দরকার হয় অ্যাটলিস্ট। তো শিল্পী যদি অ্যাটলিস্ট ডাবিং দিতে না পারে, প্যানেলে যদি যাইতে না পারে, তাহলে সে একটু হোয়াটসঅ্যাপে ভয়েসটা দিয়ে দেয়। তো ভয়েসটা দেওয়ার জন্য একটা শান্ত পরিবেশ লাগে, শান্ত পরিবেশে ভয়েসটা দিতে হয়। তো এরকম শান্ত পরিবেশ কই পাবে শুটিং সেটের মধ্যে? তো মেহজাবিন একবার শুটিং সেটের মধ্যে বাথরুমে গিয়ে চিৎকার দিয়ে উঠছে, এরকম একটা চিৎকার, মানে তার ভয়েসটা চিৎকারের ভয়েস। তো চিৎকার দিয়ে উঠছে বাথরুমে গিয়ে, তো সবাই তো মানে হুড়হুড় লাগাই দিচ্ছে যে ঘটনা কি, মেহজাবিন বাথরুমে চিৎকার দিল কেন? দরজা নক করছে, মেহজাবিন বাইরে বলছে আসলে একজনকে ভয়েস পাঠাইলাম। বুঝতে পারছেন ডেডিকেশন? দিস মেহজাবিন। তো অনেকেই বলছেন যে মেহজাবিনের হিরো লাগে না, এই কথাও সে প্রমাণ করে দিচ্ছে। লাস্ট কয়েকটা ওটিটিতে বা কয়েকটা টেলিফিল্ম বা কয়েকটা সিঙ্গেল নাটকে সে একেবারে প্যারালাল হিরো ছাড়া সে প্রধান ক্যারেক্টারে অভিনয় করে সে একটা নারী কেন্দ্রিক চরিত্র নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে। মেহজাবিনকে আফরান নিশোর সঙ্গে যে সিনেমায় অফার করা হয় নাই এমনটা না, কিন্তু অবশ্যই অফার করা হয়েছে। কিন্তু মেহজাবিন কেন আফরান নিশোর সঙ্গে সিনেমায় আসলো না বা আসছে না? মেহজাবিন কেন শাকিব খানের সঙ্গে সিনেমায় আসছে না? অফার কি পায় নাই? অবশ্যই পাইছে। কেন আসছে না? মেহজাবিন কেন নারী কেন্দ্রিক চরিত্রে, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সে একটা আলাদা মাইলস্টোন তৈরি করছে একটা দীর্ঘ সময় নিয়ে? সে কিন্তু চাইলেই শাকিব খানের বিপরীতে অভিনয় করে বা আফরান নিশোর বিপরীতে অভিনয় করে একটা স্টারডম পাওয়া যেত, সেইটা সহজ হইতো তার জন্য। সে সেই পথে না হেঁটে সে কেন একটা নারী কেন্দ্রিক চরিত্রে অভিনয় করে, নারী কেন্দ্রিক গল্পে অভিনয় করে, এরকম গল্পগুলোই সে বাছাই করছে। সাবা একটা করলো, প্রিয় মালতী একটা করলো, ভবিষ্যতে আরো যে কটা সিনেমা করবে আমি শিওর, আপনারা লিখে রাখেন, সে সব নারী কেন্দ্রিক চরিত্রে অভিনয় করবে। এবং তামিল সিনেমায় অনেকগুলো নারী কেন্দ্রিক চরিত্রের সিনেমা হয় যেগুলো সুপার সুপার ডুপার হিট হয়, নয়নতারা তাদের মধ্যে একজন। তো সে, আমার মনে হয় মেহজাবিন ওই পথেই হাঁটছে। তো অনেকেই আমরা তাকে ওই পথে হাঁটতে নিষেধ করছি, বলছি যে এ পথে হেঁটে লাভ কি। অনেক পরামর্শ সে পাচ্ছে, অনেক কুট কথা তার শুনতে হচ্ছে, তারপরেও কিন্তু সে তার সে ব্রত, সে তার নিয়তে সে ফিক্স হয়ে আছে যে সে যেটা চিন্তা করছে সে সেটাই করবে, সেটা করেই সে আগাচ্ছে। এবং ফাইনালি প্রিয় মালতী নামে একটা ট্রেলার দেখলাম মেহজাবিনের। ভাই, প্রথমে আমি এই ট্রেলারের যে সিনেমাটোগ্রাফার তার কথা বলবো, মেহজাবিনের কথায় পরে আসতেছি, এবং আরো অনেক কিছু আছে বলার, সেগুলো পরে আসতেছি। কিন্তু সিনেমাটোগ্রাফার আপনারা জানেন যে তাহসিন রহমান। তাহসিন রহমান নামটা কি আপনাদের কাছে পরিচিত লাগছে? একটু চিন্তা করে দেখেন তো এই নামটা কোথায় শুনছেন। ঠিক, তুফান সিনেমার চিত্রগ্রাহক তাহসিন রহমান। শাকিব খানের তুফান সিনেমা, যেই সিনেমার সিনেমাটোগ্রাফি কিন্তু সবাইকে মুগ্ধ করেছে, সেই শাকিব খানের সিনেমার চিত্রগ্রাহক তাহসিন রহমান এই সিনেমার চিত্রগ্রাহক। তাইলে এবার চিন্তা করে দেখেন প্রিয় মালতীর স্ক্রিনটা দেখতে আপনাদের কেমন লাগবে। এবং আরো একটা দুর্দান্ত বিষয় আমি খেয়াল করলাম যে কলকাতার তাহসিন রহমান আর বাংলাদেশের তাহসিন রহমানের বিশাল ফারাক। কলকাতায় যে ভিজুয়ালাইজেশন তাহসিন রহমান তার ক্যামেরায় তুলে আনছে, আর বাংলাদেশের যে দৃশ্যগুলো তার ক্যামেরায় এসে তুলে আনছে, আকাশ পাতাল তফাৎ। ভাই, দিন শেষে দেশটা আমার, দিন শেষে আমার দেশের চিত্র দেখে আমার চোখ জুড়াবে সবার আগে। আমার দেশ যে কত সুন্দর, এত সুন্দর একটা দেশ রাইখা কেন যে কলকাতায় মুম্বাইতে যে সিনেমা বানাইতে হবে আমি বুঝি না। কলকাতায় সেট ফেলতে হবে কেন, মুম্বাইতে সেট ফেলতে হবে কেন, বিদেশে যেতে হবে কেন? বাংলাদেশে এত সুন্দর সুন্দর লোকেশন আছে,
রায়হান রাফি মাঝখানে খুব ইয়ে করছিল, বড় বড় কথা বলছিল, সে দেশের প্রকৃতিকে তুলে ধরতে চায়, দেশের চিত্রকে তার সিনেমার মাধ্যমে সে সবার সামনে সে সেটা করছে। পুরো মনে এত সুন্দর ভিজুয়ালাইজেশন ছিল, এত সুন্দর পিকচারাইজেশন ছিল পুরো মন দিয়ে। সেই রায়হান রাফি তার কথা থেকে সে সরে গেছে, সে এখন কলকাতায় সিনেমা বানায়, ইন্ডিয়াতে যায় সিনেমা বানায়। এই সিনেমা চোখে লাগে, মানে আমার আমার দেশ বলে কলকাতাকে এস্টাবলিশ করার চেষ্টা করে, সেটা আমার চোখে বাড়ি খায়। এই শঙ্খ দাস গুপ্ত, প্রিয় মালতীর যে ডিরেক্টর, ভেরি ওয়াইজ ডিসিশন। ভাই কলকাতায় যেতে হবে কেন সিনেমা শুটিং করতে? আমার এত সুন্দর লোকেশন রয়েছে আমার দেশে, সেগুলো রেখে কেন আমার কলকাতায় যেতে হবে? আপনারা যারা প্রিয় মালতীর ট্রেলারটা দেখেন নাই এখনো, দেখেন কত সুন্দরভাবে আমাদের দেশটাকে, দেশের লোকেশন গুলাকে তুলে ধরছে। ভাই প্রত্যেকটা ফ্রেম আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিলাম, এত সুন্দর, এত সুন্দর ফ্রেম। এইবার আসি সিনেমায় যারা অভিনয় করছে। ভাই আমি সবসময় বলি যে একটা সিনেমায় প্রচুর শিল্পী থাকা দরকার, কারণ এটা নাটক না তো, এটা সিনেমা। আপনি 5 জন 10 জন শিল্পী নিয়ে একটা গল্প শেষ করে দিবেন, এটা কিভাবে সিনেমা হয়? একটা সিনেমায় মিনিমাম 50-60 জন শিল্পী থাকবে, যাদের আলাদা আলাদা ক্যারেক্টার সিনেমার ভিতরে স্ট্যাবলিশড থাকবে, একটা লার্জার দ্যান লাইফ স্টোরি থাকবে, একটা বড় স্কেলের একটা গল্প থাকবে, তখন সেটা সিনেমা। আর এখন নাটকগুলারে সিনেমার নাম দিয়ে হলে নিচ্ছে, আর দর্শক হলে যাওয়া নাটক দেখা হলে যাওয়া বন্ধ করে দিচ্ছে। কারণ নাটক তো তারা ঘরে বসেই দেখে, মোবাইলেই নাটক দেখে, তারা স্ক্রিন টেলিভিশনে নাটক দেখে, সিনেমা হলে যাওয়া কেন নাটক দেখবে? 8টা 9টা ক্যারেক্টার, 8টা 9টা ক্যারেক্টারও পুরোপুরি থাকে না, 4-5টা ক্যারেক্টারের উপরে পুরো গল্প, সিনেমা শেষ। এইসব সিনেমা করা বন্ধ করেন, আদারওয়াইজ বাংলাদেশের সিনেমা হল যা বিলুপ্ত হয়েছে বাকি সব শেষ হয়ে যাবে। প্রিয় মালতীর মতো সিনেমা আরো আসুক, আরো এই ধরনের সিনেমায় পৃষ্ঠপোষকতা বাড়ুক, একজনের পর একজন অভিনেতা। ভাই নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মানে বরুণ বরুণ চৌধুরী বোধ হয়, হ্যাঁ বরুণ রায়, বরুণ দা, আমরা বরুণ দা বলি, মানে আরো সম্রাট, শাহজাহান সম্রাট, আরো মেহজাবিনের অপোজিশনে একটা ছেলে অভিনয় করেছে, ওর নামটা কি আমি জানি না। মানে এত সংখ্যক অভিনয় শিল্পী আছে এখানে, এবং প্রত্যেকেই দেখলাম যে থিয়েটার ব্যাকগ্রাউন্ডের অভিনয় শিল্পী, টেলিভিশনের অভিনয় শিল্পী, মোস্ট অফ দেম হচ্ছে থিয়েটার ব্যাকগ্রাউন্ডের অভিনয় শিল্পী। থিয়েটার ব্যাকগ্রাউন্ড এই কারণে বলতেছি, কারণ থিয়েটারের ছেলেপেলেরা না অভিনয় শেখে, তারা অ্যাক্টিংটা শেখে। বাংলাদেশে অ্যাক্টিং এর কোনো স্পেসিফিক স্কুল নাই ওইভাবে, থিয়েটার থেকেই যতটুকু শেখার শিখে আসে। যদিও থিয়েট্রিক্যাল অ্যাক্টিং আর ক্যামেরার অ্যাক্টিং ডিফারেন্ট, থিয়েট্রিক্যাল অ্যাক্টিং আর ক্যামেরার অ্যাক্টিং ডিফারেন্ট, কিন্তু বেসিকটা একই। নিজেকে ভাঙা, নিজেকে চরিত্রের মধ্যে ঢোকানো, চরিত্রকে রূপায়ণ করার জন্য নিজেকে তৈরি করা, অনেক শত শত জিনিস আছে যেগুলো থিয়েট্রিক্যাল অ্যাক্টিং আর ক্যামেরার অ্যাক্টিং, ক্যামেরা ইন ফ্রন্ট অফ ক্যামেরার অ্যাক্টিং, সিনেমাটিক অ্যাক্টিং সেম। তো প্রিয় মালতীতে মিনিমাম 50 জন এরকম অ্যাক্টর আছে, মিনিমাম 50 জন অ্যাক্টর আছে। পুরো ট্রেলারেই তো আমি দেখলাম যে 20-30 জন অ্যাক্টর, এবং তাদের প্রত্যেকটা ক্যারেক্টার ট্রেলারের মধ্যেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা এই। আবুল কালাম আজাদ পাভেল, ভাই এই অভিনয় শিল্পীদেরকে সিনেমায় কেন ব্যবহার করা হয় না? কেন সিনেমায় এখনো সেই এমন এমন অ্যাক্টরদেরকে নিয়ে আসে যাদের এক্সপ্রেশন এক কথা বলে, ডায়লগ এক কথা বলে, আর কস্টিউম আর এক কথা বলে? কেন থিয়েটার বলছি বুঝাইতে পারছি যে এক্সপ্রেশন, ডায়লগ, কস্টিউম সবকিছুর একটা সামঞ্জস্য শেখায় থিয়েটারের ভেতরে। আমি থিয়েটার করেছি দীর্ঘ 7-8 বছর, 2-একটা বিষয় জানি বলেই আমি এগুলো বলতে পারছি, বিষয়গুলোর মিলটা খুঁজে পাচ্ছি। হ্যাঁ, মেহজাবিন থিয়েটারের পারফর্মার না, বাট কিছু শিল্পী থাকে, তারা বাই বর্ন অ্যাক্টর। আর মেহজাবিনের প্রথম দিকের নাটক আর এখনকার নাটক বা এখনকার অভিনয় মিলায় দেখেন, আকাশ পাতাল তফাৎ। মেহজাবিন প্রতিদিন, প্রতি সেকেন্ডে নিজেকে প্রস্তুত করছে। আমি বলবো মেহজাবিন আর শাকিব খান, বাংলাদেশে যদি কেউ নিজেকে ভেঙে তৈরি করে থাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে এক হচ্ছে মেহজাবিন নায়িকাদের মধ্যে, আর এক হচ্ছে শাকিব খান নায়কদের মধ্যে।
আরো একজন আছে নায়কদের মধ্যে আফরান নিশো। আফরান নিশো এখনো সিনেমায় ওইভাবে সে তার জায়গাটা করে উঠতে পারে নাই, তবে করে ফেলবে। তো নিজেকে ভাঙতে হবে। আমরা অনেক শিল্পী পাচ্ছি, কিন্তু তারা কেউ নিজেকে ভাঙছে না। নিজেকে ভেঙে নতুন একটা কিছু, এই শুরুর দিকেই যেই বাপ্পিকে পাইছি, এখনো সেই বাপ্পি। শুরুর দিকে সেই ইয়েকে পাচ্ছি, এখনো সেই আদর আজাদ। শুরুর দিকে মানে নিজেদেরকে ভেঙে নিজেদেরকে অন্য কিছু করে গড়ে তোলার যে প্রক্রিয়া। আমাকে একটা কথা অনেকেই বলতো যে আমার নাম কি, আমার নাম পিয়াল। তো পিয়ালকে যদি আমি কোনো নাটকে খুঁজে পাই, তাহলে সে সাকসেসফুল না। তাকে যদি দেখি সে পিয়াল, ওইখানে আমি পিয়ালকে দেখছি, ওই ক্যারেক্টারের রহমত বা বদরুল বা জলিলকে বা বজলুকে দেখছি না, তাহলেই তার অ্যাক্টিংটা সাকসেসফুল হচ্ছে না। তো মেহজাবিনকে আমি এখানে মেহজাবিন দেখি নাই, এখানে মালতী দেখছি। মেহজাবিন মালতী হয়ে গেছে এই প্রিয় মালতী সিনেমাটাতে। অসম্ভব সুন্দর স্টোরি টেলিং। গল্পটার ভেতরে একটা জোশ আছে, একটা ডেপথ আছে, একটা চুম্বক আছে, যেটা টেনে ধরে গল্পটার শেষ অবধি যাওয়ার জন্য। টানে যে কি ঘটনাটা কি হয়েছে, শুনি, দেখি, বুঝি। এইরকমের একটা ট্রেইলার ওরা ছাড়লো। আগামী 20 তারিখে প্রিয় মালতী সিনেমা হলে আসছে। বাংলাদেশের সিনেমা হলে মেহজাবিনের প্রথম আবির্ভাব হবে প্রিয় মালতী দিয়ে। আই হোপ নাটকে যেভাবে মেহজাবিন একটা বিশাল জনপ্রিয়তা পেয়েছে, বিশাল ফ্যান ফলোয়ার তৈরি করেছেন, তো একটা ফ্যান বেস তৈরি হয়েছে মেহজাবিনের, সিনেমাতেও মেহজাবিনের সেই ফ্যান বেসটা তৈরি হবে। আর প্রিয় মালতীর ট্রেলারটা দেখে আমার মনে হয়েছে যে না, মেহজাবিন রাইট ট্র্যাকে আছে। সে রাইট ট্র্যাকে আছে। সে চাইলে আফরান নিশোর সঙ্গে নায়িকা হইতে পারতো, সে চাইলে শাকিব খানের সঙ্গে নায়িকা হইতে পারতো না। সে একটা কেন্দ্রীয় নারী চরিত্র নিয়ে একটা আলাদা জনরা নিয়ে আসতেছে মেহজাবিন, এবং মেহজাবিনের এই জনরায় অনেকগুলো গল্প হবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে। মেহজাবিন সে পথটা তৈরি করে দিচ্ছে। এর আগে ফারিনের একটা গল্প দেখেছিলাম এরকম। ফারিন অবশ্য মেহজাবিনের আগে ডেমু করে ফেলছে সিনেমায়, গল্পটার নাম আমি ভুলে গেছি। মহাখালী সিনেপ্লেক্সে আমি সেটা প্রিমিয়ারে গিয়েছিলাম। অসম্ভব সুন্দর অ্যাক্টিং করেছে ফারিন। ফারিনের সাথে দেবের একটা সিনেমা হওয়ার কথা ছিল, সেটা হয় নাই এই গত আন্দোলনের কারণে। সেই সিনেমাটার ইয়েটা কি আমি জানি না। পরবর্তীতে আর কোনো খবর পাওয়া যায় নাই। যাই হোক, ফারিন হোক আর মেহজাবিন হোক আর তানজিম তিশা হোক, যেই হোক, গল্পের ডালা মেলুক, গল্পরা ডানা মেলুক, বিভিন্ন ধরনের গল্প আসুক সিনেমা হলে, এক প্যাটার্নের গল্প না আসুক, বিভিন্ন ধরনের দর্শক তৈরি হোক, প্রচুর গল্প আসুক। এটা প্রিয় মালতীর এই যাত্রা, অভিযাত্রা, এই চেষ্টা সেই সফলতার দিকে এগিয়ে যাবে আমার মনে হয়। আপনারা যারা এখনো প্রিয় মালতীর ট্রেলারটা দেখেন নাই, মেহজাবিনের প্রিয় মালতীর ট্রেলারটা দেখে আমার এই কন্টেন্টের নিচে কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লেগেছে।